আমাদের কেমিস্ট্রি ম্যাথ সলভিং কোর্সে ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই কোর্সে ম্যাথ থিওরিটিক্যাল পার্টের কোনো কিছু আলোচনা করব না। আমরা জাস্ট ম্যাথ করার জন্য যতটুকু থিওরি দরকার, যতটুকু ফর্মুলা জানা দরকার, সেই ফর্মুলা আর থিওরি নিয়ে আলোচনা করব। আমরা কথা না বাড়ায় সামনের দিকে আগাই। আমরা যদি দেখি গুণগত রসায়নে প্রথম ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে কৌণিক ভরবেগ রিলেটেড টার্ম থেকে। কৌণিক ভরবেগটা আসছে বোর পরমাণু মডেল থেকে। আমরা যদি কৌণিক ভরবেগের কনসেপ্টটা নিয়ে আগাই, কৌণিক ভরবেগ আসলে mvr। আচ্ছা ভাই, mv এইটা দিয়ে সাধারণ বা সরল রৈখিক ভরবেগ বোঝায়। এর সাথে যদি তুমি ব্যাসার্ধ ভেক্টর গুণ দাও, আর কে গুণ দাও, তাহলে mvr এটা দিয়ে কৌণিক ভরবেগ বোঝাচ্ছে। কার কৌণিক ভরবেগ? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই সূত্রটার আগাগোড়া একটু দেখি। ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2π। এখানে এই h কি আশা করি জানার কথা, ম্যাথ সলভিং কোর্সে এই পর্যন্ত আসছে। h জানার কথা। h হলো প্লাঙ্কের ধ্রুবক। ভাই, প্লাঙ্কের ধ্রুবকের দুইটা মান মুখস্থ রাখবা একদম চোখ বন্ধ করে। 6.626 × 10⁻34। এই জায়গায় বারবার বলি, এই জায়গায় একক দেখবা, এই জায়গায় একক জুল সেকেন্ড। আর এটার মান যদি 6.626 × 10⁻27 হয়, এই জায়গায় তখন হবে আর্ক সেকেন্ড। এই দুইটা একক এইচের, এই যে জুল সেকেন্ডের ইউনিটটা আমরা বেশি ব্যবহার করব। আচ্ছা, এবার এই এন দিয়ে বোঝায় ইলেকট্রনের কক্ষপথ। আচ্ছা, এই এম দিয়ে বোঝায় ইলেকট্রন এর ভর। ভাই, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31, 9.11 × 10⁻28। এত কেজি এত গ্রাম, নাকি উল্টা লিখলাম? আচ্ছা, (10⁻31, 10⁻28), 31 গ্রাম, 28 কেজি। আচ্ছা, মোটামুটি এই সূত্রের আদ্যপান্ত সব দেখা শেষ। এইখানে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জটা আমরা সামনে ব্যবহার করব 1.6 × 10⁻19 ইউনিটটা কুলম। এইটাকে 4.8 × 10⁻10 হিসেবে ব্যবহার করা যায়। তখন ইউনিট আর কুলম থাকবে না, তখন ইউনিট হয়ে যাবে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ। আচ্ছা, এই mvr ইকুয়াল টু nh/2π এই সূত্রের আর কিছু জানার দরকার নাই আপাতত। তোমাদের এইখানে এককের কিছু ঝামেলা হয়, এককের কিছু মিসকনসেপশন হয়। এই এককের মিসকনসেপশনগুলো আমরা একটু দেখব। দেখো, তুমি যদি প্লাঙ্কের ধ্রুবকের একক জুল সেকেন্ড ব্যবহার করো, তোমাকে ইলেকট্রনের ভর ওই অঙ্কে কেজি এককে নিতে হবে, তোমাকে ব্যাসার্ধটা মিটার এককে নিতে হবে, আর ইলেকট্রনের চার্জটাকে কুলম্বে নিতে হবে। এমকে, সিজিএস, এসআই তোমরা এগুলো আশা করি জানো, তারপরও এককে গোলায় পোলাপন, এজন্য একটু দেখায় দেওয়া। এই প্লাঙ্কের ধ্রুবকটা যদি তোমরা প্লাঙ্কের ধ্রুবকটা যদি আর্ক সেকেন্ডে নাও, তখন তুমি ম্যাস অফ ইলেকট্রন গ্রামে নিবা, রেডিয়াসটা সেন্টিমিটারে নিবা, আর ইলেকট্রনের চার্জটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউতে নিবা। এই জায়গায় এককের ঝামেলার কনফিউশনটা, এই জিনিসটা একদম ভালো করে কোনো একটা জায়গায় লিখে রাখো। তাহলে আমাদের প্রথম কনসেপ্ট ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ জানবো। ইলেকট্রনের কৌণিক ভরবেগের কনসেপ্টটা আসছে বোর পরমাণু মডেল থেকে। বোর পরমাণু মডেল বলে mvr ইকুয়াল nh/2π। এটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ক্ষেত্রে। আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের একটা ম্যাথ দিয়ে শুরু হয়েছে। ম্যাথটা কি বলতেছে যে
কোনো পরমাণু এম কক্ষপথে, এম শেলে, এম শেল মানে কি, কে এল এম এন, এটা হলো অরবিট নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, কে এর মান 1, K1, L2, M3, N4, N4। তাহলে এম কক্ষপথ মানে কি, N ইকুয়াল 3। আমরা ভাই কোশ্চেন পড়ে কোশ্চেনের ভেতর থেকে ইনফরমেশন নেওয়া শিখতে হবে। তাহলে ম্যাথ কোশ্চেন আমরা বলে দিতে পারবে যে তুমি এই প্রসেসে ম্যাথটা সলভ কর। আমরা কোশ্চেন না পড়ে খালি মাথায় চিন্তা করি যে কেমনে ম্যাথ করবো, কেমনে ম্যাথ করবো। কোশ্চেনের ভিতরেই বহুত ডাটা, কোশ্চেনের ভিতরেই সবকিছু থাকবে। প্রথমে পাইলাম কোনো পরমাণুর এম কক্ষপথে, মানে এন এর মান 3 পাইলাম। আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ চাইছে আমার কাছে, মানে এই যে এম ভি আর ইকুয়াল টু এম ভি আর চাইছে। এক লাইনের অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই। এই যে এন এর মান কত, এন এর মান এখানে 3, এন ইকুয়াল 3, n equal 3, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু পাই, যেইটা আসবে MVR এর এইখানে ক্যালকুলেশন করে বসাই দিবা। এইবার ভাই MVR এর ইউনিট কত নিব, MVR এর ইউনিট কৌণিক ভরবেগের একক কি? দেখো ভাই এইখানে এই n এর মান, n এর কোনো ইউনিট নাই। এইখানে এই যে 2 এর ইউনিট নাই, পায়ের ইউনিট নাই, কারো ইউনিট নাই। এখানে ইউনিট আলা জিনিস একমাত্র আছে প্লাঙ্কের ধ্রুবক। তার মানে কি প্লাঙ্কের ধ্রুবকের ইউনিট যেটা, কৌণিক ভরবেগের ইউনিট সেটা। কৌণিক ভরবেগের দুইটা ইউনিট হইতে পারে, যেরকম প্লাঙ্কের ধ্রুবকেরও দুইটা ইউনিট। কৌণিক ভরবেগ এর দুইটা ইউনিট হইতে পারে, হয় জুল সেকেন্ড হইতে পারে, জুল সেকেন্ড হতে পারে, আর না হয় আর্ক সেকেন্ড হতে পারে। ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবকের ইউনিটটাই কৌণিক ভরবেগের ইউনিট। আচ্ছা, তোমাকে এমসিকিউতে যদি কখনো কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবকের, এই কোশ্চেনটা আমি অনেক জায়গায় দেখছি, একটু দেখাই। যে এইরকম করে বলে যে নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবকের যে নিচের কোনটি, আচ্ছা আমরা আরেকটা পেজ নিয়ে দেখাই একবারে। যে আমাকে বলে যে নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবকের ইকুইভ্যালেন্ট, বা প্লাঙ্কের ধ্রুবকের সাথে সমান, প্লাঙ্কের ধ্রুবকের সমান বলে দিল ডাইরেক্ট। আমরা এটার অ্যান্সার দিব কৌণিক ভরবেগ। এর ইউনিট, দুইজনের ইউনিট একরকম, কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট। এরপরে আমাদের এরপরের পার্টটা আমাদেরকে বলছে যে কক্ষপথের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে কোশ্চেনে, আর এন কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। এত সেন্টিমিটার হলে ইলেকট্রনের বেগ কত? কক্ষপথের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে ইলেকট্রনের বেগ কত? করে ফেলি। আমাকে দেওয়া আছে, আমরা জানি MVR ইকুয়াল NH/2 পাই। ইলেকট্রনের বেগ বের করতে বলছে, V ইকুয়াল NH/2 পাই mR। n এর মান কত ছিল? আমরা কোন অরবিটে ঘুরতেছিল ইলেকট্রনটা? m অরবিটে, m কক্ষপথে। n এর মান ছিল 3। আচ্ছা, এইটা তোমাকে সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে। দেখো তোমাকে কক্ষপথের ব্যাসার্ধ 3.6 × 10⁻⁸ সেন্টিমিটার দেওয়া আছে। এখন তুমি চাইলে এইটাকে মিটারে নিয়ে প্লাঙ্কের ধ্রুবক এটাও বসাইতে পারো, বা তুমি যদি চাও এটাকে সেন্টিমিটারে রাখবা, সেন্টিমিটারে এটারে রাখলে তখন তুমি প্লাঙ্কের ধ্রুবক আর এটা বসাইতে পারবা না, তখন তোমাকে আর্ক সেকেন্ডে বসাইতে হবে। আচ্ছা, তাহলে আমি
6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ডে বসাইলাম, 2 পাইয়ের জায়গায় 2 পাই থাকলো। ইলেকট্রনের ভর এখন আমরা কোন ইউনিটে বসাবো? ইলেকট্রনের ভর এখন আমরা গ্রামে বসাবো। 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। ইলেকট্রনের ভর আমরা কত দেখছিলাম? যে ইলেকট্রনের ভর গ্রাম এককে, না 31 কেজি, 28 গ্রাম। সবসময় এটা মনে রাখবা, ইলেকট্রনের ভর মাইনাস 31 কেজি, 31 থাকলে কেজি আর মাইনাস 28 থাকলে গ্রাম। ছোট এককের আগের সংখ্যাটাও ছোট হবে যদি মাইনাস থাকে, বড় এককের আগের সংখ্যাটাও বড় হবে যদি ইনভার্স আকারে থাকে। আচ্ছা, মাইনাস 28 গ্রাম। এবার রেডিয়াস আমরা এখন সেন্টিমিটারে বসাবো। 3.6 কত ছিল? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এই যে আমার এখান থেকে ইলেকট্রনের বেগ আসবে। ভাইয়া বেগের ইউনিটটা কি আসবে? তুমি সবকিছু, এইটাকে তুমি আর্ক সেকেন্ডে নিছো, এইটাকে গ্রামে নিছো, এটাকে সেন্টিমিটারে নিছো, বেগের ইউনিটটা আলটিমেটলি আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রনটা ঘুরতেছে। তো এই ক্যালকুলেশন নিজে করে নিবা। আমরা নেক্সট থিওরির দিকে আগাই। আচ্ছা, নেক্সট ম্যাথ আমাদের বলছে ঠিক সেম মান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার ব্যাসার্ধের যে কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এত বেগে আমার কাছে আর এর মান দিয়ে দিছে, আমাকে ব্যাসার্ধ দিয়ে দিছে, আমাকে বেগ দিয়ে দিছে, এত বেগে গতিশীল সেই কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। মানে ওই একটা প্যাচ দিয়ে বলছে কি যে এক কক্ষপথটা বের করতে বলছে আলটিমেটলি, মানে এন এর মান কত বের করতে বলছে। ইলেকট্রন ধারণ ক্ষমতা ওইটা পরে করা যাবে। আমরা লিখে ফেলি mvr ইকুয়াল nh/2 পাই। তোমাকে এম এর মান এখানে সেন্টিমিটারে সবকিছু আছে, আমরা আর কষ্ট করে মিটারে না নিয়ে আমরা এম এর মানটাই জাস্ট গ্রামে বসাই দেই। 28 গ্রাম মানে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ইন্টু ভি বেগ কত 9.64 ইন্টু 10 টু দি পাওয়ার 7, রেডিয়াসের মান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। এই দিকে তুমি ডিভাইডেড বাই ইন্টু 2 পাই করে দেই, সবগুলোকে এক পাশে নিয়ে ইন্টু 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 8, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত দিব? 27 দিব, 34 দিব না, আর্ক সেকেন্ডে দিব। এখানে এন এর মান চলে আসবে, এখানে এন এর মান ক্যালকুলেট করলে পেয়ে যাবা। আচ্ছা, এখানে যত এন এর মান যত পাবা, আমরা জানি কি কোন কক্ষপথে কোন অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত? ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2n², এন এর মান যা পাবা অতটা। 2টা হইতে পারে, 8টা হইতে পারে, 32, 18, যে কোনো একটা হবে। এদিকে আর না আগাই, আমরা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট একটা টপিক ফ্রিকোয়েন্সিতে আসব। ভাইয়া আমরা চেষ্টা করব, আমি এই ম্যাথ সলভিং কোর্সগুলোতে আমি চেষ্টা করব যে কি আমি যেই ম্যাথগুলো করব ওই ম্যাথগুলো পড়ার জন্য যা যা থিওরি লাগবে তোমাকে ওই থিওরিগুলো জাস্ট বুঝাবো। একদম থিওরির একদম ইলেবোরেটলি কোনো আলোচনা থাকবে না এখানে। ওর জন্য কতটুকু সূত্র তোমার পড়া লাগবে, কতটুকু থিওরি তোমার বোঝা লাগবে, অতটুকু বুঝাই আমরা ওই টাইপেরই একটা ম্যাথ তখনই করে ফেলবো। তোমরা করবা কি যে এই টাইপের সাথে রিলেটেড ম্যাথগুলা করবা, আর সূত্রগুলা বা থিওরির আশেপাশে যেই কথাগুলা বলি, ইউনিট নিয়ে যেই কথাগুলা বলি, পারলে খাতায় লিখে রাখবা। তাইলে তোমরা এই জিনিসটা থেকে বেনিফিটেড হইতে পারবা। আমরা একটু দেখি ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা। ভাই ফ্রিকোয়েন্সি কখন হয়? ইলেকট্রন লাফালাফি করলে ফ্রিকোয়েন্সি হয়, ইলেকট্রন বসা থাকলে কখনো ফ্রিকোয়েন্সি ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি বলতে এখানে ইলেকট্রনের বর্ণালীর ফ্রিকোয়েন্সি বুঝাইতেছে। ইলেকট্রনের যে বর্ণালী রেখা, ইলেকট্রন কখন বর্ণালী সৃষ্টি করে? ইলেকট্রন লাফালাফি করলে বর্ণালী সৃষ্টি করে। এই যে ইলেকট্রন
তার স্থির কক্ষপথগুলোতে চুপ করে বসে আছে, এই যে বসে আছে, এখন ওর লাফালাফি করতে মন চাইছে। এখন ও যদি উচ্চ শক্তি স্তর, এটা ধরো n=2 আর এটা n=1, ও উচ্চ শক্তি স্তর থেকে লাফ দিয়ে নিম্ন শক্তি স্তরে গেল, উচ্চ শক্তি স্তর থেকে লাফ দিয়ে নিম্ন শক্তি স্তরে গেল। উচ্চ শক্তি স্তর থেকে যদি নিচের শক্তি স্তরে নামে, এই উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামলে ও শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে, বিকিরণ করবে, শক্তি ছাড়বে, ছাড়বে। কেন? কারণ আমরা একটু পরেই দেখব ইলেকট্রনের শক্তি পড়তে গিয়ে যে উপরের শক্তি স্তরের শক্তি বেশি, নিচের শক্তি স্তরের শক্তি কম। শক্তি স্তর যত বাড়ে শক্তির মানও তত বাড়ে। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে একটা ইলেকট্রন আসলে সে শক্তি বিকিরণ করবে। এই সময় না উজ্জ্বল বর্ণের বিকিরণ বর্ণালী দেখা যায়। ভালো করে বুঝো, কখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে গেছে, শক্তি বিকিরণ করছে, শক্তি ছাড়ছে, এই সময়ে উজ্জ্বল বর্ণের এই কথাটা ভালো করে একটু মার্ক করো, উজ্জ্বল বর্ণের বিকিরণ বর্ণালী, উজ্জ্বল বর্ণের বিকিরণ বর্ণালী। আচ্ছা, আর ইলেকট্রন যদি উল্টা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এখন উচ্চ শক্তি স্তরের শক্তি বেশি না, ও নিম্ন শক্তি স্তরের শক্তি থেকে গেছে, ও শক্তি কম, এর শক্তি কম, এর শক্তি বেশি। ও উচ্চ শক্তি স্তরে গেলে ও শক্তি শোষণ করবে না, শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করলে কালো বর্ণের শোষণ বর্ণালী দেখা যায়। কালো বর্ণের শোষণ বর্ণালী দেখা যায়। তাহলে বিকিরণ বর্ণালী উজ্জ্বল বর্ণের আর শোষণ বর্ণালী কালো বর্ণের। বিকিরণ বর্ণালী কখন হয়? উচ্চ থেকে নিম্নে গেলে। আর শোষণ বর্ণালী কখন হয়? নিম্ন থেকে উচ্চে গেলে। এই জিনিসটা, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এই ফ্রিকোয়েন্সি এখানে বলে আমাদেরকে বোর মডেলের একটা অন্যতম স্বীকার্য, এটা বর্ণালীর ক্ষেত্রে আমাদেরকে বলে ইলেকট্রন একটা কক্ষপথে যখন থাকে, স্থির অবস্থায় থাকে, তখন সে শক্তি ছাড়েও না, শক্তি নেয়ও না, সে স্থির কক্ষপথে ঘুরতে থাকে। এখন ইলেকট্রন যদি লাফালাফি শুরু করে, উপর থেকে নিচে যায় বা নিচে থেকে উপরে আসে, তখন এই যে শক্তি পার্থক্য, যেই দুই স্তরের মধ্যে সে লাফালাফি করতেছে, এই শক্তি পার্থক্য ডেল ই তার ওই যে বর্ণালী সে ছাড়তেছে, উজ্জ্বল বর্ণের বিকিরণ বর্ণালী হোক আর কালো বর্ণের শোষণ বর্ণালী হোক, এই বর্ণালীর ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। এইখানে একটা ধ্রুবক আনি, ই ডেল ই ইকুয়াল এইচ এফ। এইখানেও ধ্রুবক হিসাবে প্লাঙ্কের ধ্রুবক ব্যবহৃত হবে। আচ্ছা, আমরা জানি কি সি ইকুয়াল কি এফ ল্যামডা না? সি ইকুয়াল এফ ল্যামডা, সি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এই হলো আমাদের সূত্র। যে এই ফ্রিকোয়েন্সি টপিকটার মেইন কথা হলো যে ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরতে থাকলে
ও শক্তি ছাড়েও না, শক্তি নেয়ও না। কিন্তু ইলেকট্রন যখন লাফালাফি করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, উঁচু থেকে নিচুতে যায়। আমরা জানি কি উচ্চ শক্তি স্তরের শক্তিও বেশি, নিম্ন শক্তি স্তরের শক্তি কম। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে ওই নিচের শক্তির স্তরে যাইতে হইলে ওর কিছু শক্তি ছাড়তে হবে। ছাড়াকে বিকিরণ বলতেছি। বিকিরণ বর্ণালী উজ্জ্বল বর্ণের, বিকিরণ বর্ণালী উজ্জ্বল বর্ণের। ঠিক সেম উল্টা জিনিসটা ঘটে কখন? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিতে গেলে শক্তি শোষণ করতে হবে, শোষণ বর্ণালী কালো বর্ণের। এখন আমাকে বলতেছে যেই দুই স্তরের মধ্যে লাফালাফি চলতেছে, বিজ্ঞানী বোর বলতেছে এই দুই স্তরের শক্তির পার্থক্যটা, এই যে বর্ণালী বললা তুমি, শোষণ বর্ণালী বিকিরণ বর্ণালী, এই বর্ণালীর তরঙ্গ, এই বর্ণালীর কম্পাঙ্কের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন সরাই দিয়ে আমি একটা ধ্রুবক আনলাম, এই ধ্রুবকটা প্লাঙ্কের ধ্রুবক আবার এখানে আনলাম। মেনলি আলটিমেটলি সূত্র দাঁড়াইলো আমার কাছে E ইকুয়াল HF বা HC বাই ল্যামডা। এই সূত্র দেখে আমরা এখন ম্যাথ দেখব। ঠিক আছে, আমরা এই পর্যন্ত দুইটা থিওরির ম্যাথমেটিক্যাল প্রুফ দেখছি। একটা হলো কৌণিক ভরবেগের দেখছি, এখন আমরা এই ফ্রিকোয়েন্সি রিলেটেড কিছু ম্যাথ দেখব। বলছে হাইড্রোজেনের দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য। ভাই শক্তির পার্থক্য দেওয়া মানে কি? কোশ্চেন থেকে পরে আমার বুঝতে হবে। এটা হলো ডেল ই দেওয়া আমার কাছে। শক্তির পার্থক্য 245.9 কিলোজুল পার মোল। ইলেকট্রন ধাপান্তরে মানে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেছে, ইলেকট্রন লাফালাফি করছে। ইলেকট্রন ধাপান্তরে বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর কম্পাঙ্ক এফ চাইছে। সোজা জিনিস, মাত্র ডাইরেক্ট সূত্র বসাই দিলে হয়। ই ইকুয়াল এইচ এফ। ডেল ই এর মান 245.9 ইন্টু ডিভাইডেড বাই এইচ করলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 যদি করি এইখানে কম্পাঙ্ক চলে আসবে। কম্পাঙ্কের ইউনিট তুমি পার সেকেন্ডও দিতে পারো, কম্পাঙ্কের ইউনিট তুমি হার্টজও দিতে পারো। আচ্ছা, এইবার আমরা ল্যামডার মান দেখব। ল্যামডার মান এইখানে এই কিলোজুল পার মোলটাকে তুমি 1000 দিয়ে গুণ করে জুল পার মোলেও নিতে পারো। আচ্ছা, এইবার আমরা ল্যামডার মান দেখি। ডেল ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়াল এইচ সি বাই ডেল ই। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটাও মিটার পার সেকেন্ডের কোভ্যালেন্ট ইউনিটেই নিছি, ইকুইভ্যালেন্ট ইউনিটেই নিছি। আর এটা হবে 245.9 ইন্টু 1000 জুল পার মোল। এখান থেকে তোমার ল্যামডার মান চলে আসবে। ল্যামডার মান অবশ্যই মিটার ইউনিটে আসবে। ল্যামডার মান মিটার ইউনিটে আসবে, কম্পাঙ্কের মান পার সেকেন্ড বা হার্টজ ইউনিটে আসবে। ইউনিটগুলা খেয়াল করবা, ইউনিট কনভার্সনে এই চ্যাপ্টারের সবচেয়ে টাফ জিনিস এই পোর্শনটা। এবার আমরা ইলেকট্রনের কিছু প্যাচগোজ দেখব। জিনিসগুলা সবার কাছেই ইরিটেটিং লাগতে পারে যে ইন্টারমিডিয়েটের আসলে পড়া শুরুই তো হয় গুণগত রসায়ন থেকে। আর গুণগত রসায়ন থেকে পড়া শুরু হওয়ার একদম শুরুর দিকেই আমরা এতগুলা আরে ব্যাসার্ধের সূত্র, বিশাল বিশাল ব্যাসার্ধের সূত্র, বেগের সূত্র, তারপরে গতিশক্তির সূত্র, বড় বড় সূত্র, এই দেখে মাথাটা নষ্ট হয়ে যায়। আমরা সূত্রগুলো একটু সহজভাবে দেখার চেষ্টা করব। আর এই সূত্র থেকে যে আহামরি খুব ম্যাথ আসে ওই রকমও না। এই সূত্র থেকে সিকিউ পার্টে ম্যাথ খুব কম আসে, যদি আসে তাও আমরা ম্যাথ দেখব। আর এমসিকিউ পার্টে যেই পিক পিক জায়গাগুলো থেকে আসে ওই জায়গাগুলো তোমাদেরকে একটু ধরায় দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখি ব্যাসার্ধের টপিকটা। ব্যাসার্ধের ক্ষেত্রে এই বড় ঝামেলার সূত্রটা হইল এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এম ই স্কয়ার, 4 পাই স্কয়ার এম ই স্কয়ার। এই সাইডের জিনিসটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। এই সাইডে হইল
এন স্কয়ার ডিভাইডেড বাই জেড স্কয়ার। এই জেডটা কি? পারমাণবিক সংখ্যা, আর এন তো জানোই কক্ষপথ। আচ্ছা, এখানে এটা হবে এন স্কয়ার ডিভাইডেড বাই জেড। পারমাণবিক সংখ্যা হইল আমার জেড। এই যে এই পোর্শনটুকু আসলে কার? তুমি যদি এন এর মান 1 বসাও, মানে কি বুঝায়? প্রথম কক্ষপথ, ফার্স্ট অরবিট। তুমি যদি জেড এর মান 1 বসাও, মানে কি বুঝায়? হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রথম কক্ষপথে কে থাকে? হাইড্রোজেনের একমাত্র ইলেকট্রন। হাইড্রোজেনের একমাত্র সম্পত্তি, তার একমাত্র ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এই জিনিসটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, এরে বলা হয় বোর ব্যাসার্ধ। ভাই এইটা অনেক জায়গায় অনেক ইউনিটে দেওয়া আছে, আমি একটা সোজা ইউনিট বলি। তোমরা তো জানো অ্যাংস্ট্রম মানে কি? অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10। আর ন্যানো মানে কি? ন্যানো মানে 10⁻⁹। অ্যাংস্ট্রমের হিসাব জানলে তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা, ওই যে মিটারে দিবা না সেন্টিমিটারে দিবা এত কিছু না মনে রেখা, 0.5292 0.5292 অ্যাংস্ট্রম। তোমার মিটারে প্রকাশ করতে বললে, ব্যাসার্ধ মিটারে প্রকাশ করতে বললে তুমি 10⁻10 দিয়ে গুণ দিবা। ব্যাসার্ধ যদি তোমার ন্যানোমিটারে প্রকাশ করতে বলে, তুমি এইটার সাথে এটা 10 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, তোমার যেটা করতে বলে অ্যাংস্ট্রম থেকে যাবা। অ্যাংস্ট্রমের ক্ষেত্রে তোমার আর দশমিক দিয়ে চিন্তা করা লাগবে না যে 5 এর পরে দিব না 2 এর পরে দিব। 0.5292 অ্যাংস্ট্রম, হিসাব শেষ। এইবার যদি সম্পর্কটা দেখি যে এদের মধ্যে আসলে সম্পর্কটা কি, একটু খেয়াল করো। এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, আর একটা অ্যাটমের ক্ষেত্রে, একটা মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যাটা কনস্ট্যান্ট। তাহলে সবকিছু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আর এন ব্যাসার্ধ ইজ প্রপোর্শনাল উইথ এন স্কয়ার, কক্ষপথের বর্গের সমানুপাতিক। কোন কক্ষপথের ব্যাসার্ধ তার কক্ষপথ সংখ্যা বা অরবিট নাম্বারের বর্গের সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক থাকলে আমরা কিভাবে লিখতে পারি? r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল n1 ডিভাইডেড বাই n2 হোল স্কয়ার। ঠিক আছে, এইখান থেকে এমসিকিউ আসে। এইখান থেকে এমসিকিউ আসে একটা কোশ্চেন মনে পড়লো, একটু লেখো। যে বললো ধরো হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ? প্রথম কক্ষপথের কত গুণ? আচ্ছা, এই জিনিসটা তোমরা একটা টেকনিক দেখবা কি, এই এমসিকিউটার অপশনগুলোর মধ্যে এইরকম থাকে 3, 9, 1/16, 16 এত গুণ। আচ্ছা বলো তো কার কত গুণ বের করতে বলছে? প্রথম কক্ষপথের কত গুণ? প্রথম কক্ষপথ অবশ্যই 4 নাম্বার কক্ষপথ প্রথম কক্ষপথের চেয়ে বড় হবে, কারণ দেখলাম সমানুপাতিক বাইরের কক্ষপথ। এমনি সাধারণ কমন সেন্স তো বলে 4 নাম্বারটা বড়। তাহলে এটাই কখনো এই যে এরকম ফ্র্যাকশন রিলেটেড অপশন পাইলে ওইটা আগে বাদ। এইবার দেখি বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক 4 নাম্বার কক্ষপথ n = 4, এটা ডাইরেক্ট লিখে দিব 16 গুণ। 16 গুণ বা 4 স্কয়ার বা 16 4 স্কয়ার। 4 নাম্বার কক্ষপথ বলছে 4 স্কয়ার বা 16 গুণ। ভাই 4 স্কয়ার বা 16 গুণ বললেন, এটা কিভাবে বিশ্বাস করব? এই যে এইভাবে বিশ্বাস করবা, r1 ডিভাইডেড বাই r4 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু 1/16। ইট মিনস r4 ইকুয়াল 16 r1। এইটা হইল ম্যাথ আর এটা হইল শর্টকাট। ব্যাসার্ধ রিলেটেড এই টাইপের এমসিকিউ আসতে পারে। আর এইখানে একদম
মোস্ট লেভেলের ইম্পর্টেন্ট ফর্মুলা বা টেকনিক যাই বলো, এই যে এইটা R1/R2 ইকুয়াল N1/N2 হোল স্কয়ার। ঠিক আছে, আর এই ফর্মুলায় এই যে এ নটের মান মনে রাখতে পারলে সূত্রটা একদম সোজা হয়ে যায়, আর এন এর মান আসে 0.5292 ইন্টু এন স্কয়ার ডিভাইডেড বাই জেড। ইউনিট আসবে কিসে? অ্যাংস্ট্রমে ধরছো, ইউনিট কি মিটারে আসবে নাকি? অ্যাংস্ট্রমই আসবে। এটারে তুমি ন্যানোমিটারে নাও, এবার মিটারে নাও, যা ইচ্ছা সেটা তোমার উপর ডিপেন্ড করে। এবার আমরা আস্তে ধীরে সেকেন্ড টপিকে যাই। বেগ। বেগ পড়তে গেলে বেগ পাইতে হবে। একটু দেখি বেগের জিনিসগুলা। nvr ইকুয়াল nh/2π, ওই সূত্র থেকে এটা প্রমাণ করা যায়। প্রমাণ আপাতত পড়া লাগবে না, এই প্রমাণগুলো ওইরকম আসে না। এইখান থেকে আমি যদি সম্পর্কটা ডিরাইভ করতে চাই, জাস্ট দেখো এইখানে 2πe² ডিভাইডেড বাই h, প্লাঙ্কের ধ্রুবক, এগুলা প্রত্যেকটা একটা কনস্ট্যান্ট। এই জেডটাও কনস্ট্যান্ট, এই জেডটাও পারমাণবিক সংখ্যাও তো একটা কনস্ট্যান্ট মান একটা পরমাণুর জন্য। এইবার সবকিছু যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো তো vn ইজ ডিসপ্রপোর্শনাল উইথ n, ব্যস্তানুপাতিক না ভাই? ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হইল v1n1 ইকুয়াল টু v2n2। এই হইল সূত্র। তোমরা বয়েলের সূত্রে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক এরকম দেখছো। এইবার যদি আমাদেরকে এখানেও একটা ছোটখাটো একটা ম্যাথ যদি বলে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম না, চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথের বেগের কত গুণ? অপশন দিছে 9 গুণ, 1/3 গুণ, 1/4 গুণ, 4 গুণ। ঠিক আছে, কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে কক্ষপথের সংখ্যা বাড়লে, এন এর মান বাড়লে বেগের মান কমবে। আমি 1 থেকে 4 গেছি কক্ষপথ, তাহলে বেগটা কি? বেগ কি করবে? 4 থেকে 1 আসবে। তাহলে প্রথম কক্ষপথের বেগ বেশি হবে না? ব্যস্তানুপাতিক, যত ভিতরে ঢুকবো বেগের মান যত ভিতরে ঢুকবো বেশি হবে। প্রথম কক্ষপথের বেগ বেশি হবে, তাহলে প্রথম কক্ষপথের বেগ বেশি হবে। চতুর্থ কক্ষপথের বেগের কত? চতুর্থ কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের কত গুণ? চতুর্থটা কম, তার মানে এটা ফ্র্যাকশন হবে। তার মানে এই যে পূর্ণ সংখ্যাগুলো আগেই বাদ, এটা যেহেতু বর্গের সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক না, ডাইরেক্ট নাম্বারের ডাইরেক্ট সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, এটা 1/4 হবে অ্যান্সার। অঙ্ক কইরা দেখতে চাইলে কইরা দেখতে পারো যে v1 ইন্টু n1 এর মান 1 আর v4 ইন্টু 4, v4 will be v1 ইন্টু 1/4, 1/4। ঠিক আছে, এখান থেকে এই টাইপের এমসিকিউই আসবে আশা করি। আচ্ছা, লাস্ট ঝামেলার জিনিস গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন। গতিশক্তির ক্ষেত্রে সূত্র ওই রকম বিদঘুটে সূত্র ভাই। গতিশক্তির আগে মাইনাস কেন? ইলেকট্রনের কক্ষপথের শক্তি ঋণাত্মক কেন হয়? এই জিনিসের ব্যাখ্যা একদম শুরু থেকে শুনে আসতেছ। জাস্ট এতটুকু মাথায় রাখো যে আমি এটা মাইনাস কেন হয় এই ব্যাখ্যায় না যায়, আমি খালি জাস্ট বলতেছি যত বাইরে যাবা শক্তি তত বাড়বে, যত বাইরে যাবা শক্তি তত বাড়বে। আচ্ছা দেখো, এই সূত্র তার উল্টা কথা বলবে। উল্টা কথা কেন বলবে? এই সূত্র এইটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, সব কনস্ট্যান্ট, এই জেড কনস্ট্যান্ট। সূত্র আমাকে বলতেছে যে En, এনার্জি অফ অ্যান ইলেকট্রন, ইজ ডিসপ্রপোর্শনাল উইথ দ্য স্কয়ার অফ অরবিট নাম্বার।
কক্ষপথের সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক, মানে কক্ষপথের সংখ্যা বাড়লে শক্তির মান সে বলতেছে কমবে। এই জিনিসের অ্যান্সার এক লাইনে আমি বলবো যে -10 বড় নাকি -2 বড়? অবশ্যই -2 বড়। -2 যদি বড় হয়, এই শক্তির মানের আগে এই যে মাইনাস দিয়ে স্ট্যাটিস্টিক্সটাকে ঘুরায় দেওয়া হয়েছে। এই জিনিস নিয়ে হতাশ হওয়া যাবে না। আমরা একটু এই সূত্রের প্রয়োগগুলা দেখব। এখানে এই যে এই পুরা ঝামেলার পার্টটুকুর মান -13.6 ইলেকট্রোভোল্ট আর -2.18 ইন্টু 10⁻18 জুল। ইলেকট্রোভোল্ট একক প্রকাশ করলে এইটা, জুল এককে প্রকাশ করলে এইটা। আর 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু, তোমরা জেনে রাখবা, 1.6 ইন্টু 10⁻19 জুল। 1.6 ইন্টু 10⁻19 জুল। এই কনভার্সনগুলো আসবে এখান থেকে। ইলেকট্রনের শক্তির আসতে পারে যে প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি হাইড্রোজেনের, অবশ্যই বলে নিতে হবে, কারণ Z = আমরা 1 ধরে করতেছি, অন্য কিছুর হইলে করা যাবে না। আচ্ছা, এই সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক। তার মানে কি হবে ভাই? E1N1 স্কয়ার ইকুয়াল E2N2 স্কয়ার, বা তুমি এভাবেও লিখতে পারো E1/E2 উইল বি N2/N1 হোল স্কয়ার। ভাই E1 এর মান E1/E2 ইকুয়াল N2। N2 বলতে এখানে কত নাম্বার কক্ষপথ? 3 নাম্বার কক্ষপথ, N3। N এর মান 3 ডিভাইডেড বাই 1 হোল স্কয়ার। তার মানে E2 will be 1/9 of E1। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। এখানে ট্রিকি জিনিসগুলো আছে, এই ট্রিক্সগুলো ধরার চেষ্টা করব। এই টাইপের সূত্রগুলা, এই সূত্রগুলা মাথায় রাখবো। এই সূত্র থেকে এখানে বেশিরভাগ ম্যাথ আসবে। আচ্ছা, এবার আমরা ডি ব্রগলির তরঙ্গ তত্ত্ব দেখব। ডি ব্রগলির তরঙ্গ তত্ত্ব আর হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব একসাথেই বোঝা যায়। এইখানে আমাদেরকে ল্যামডা ইকুয়াল H/mv, ল্যামডা ইকুয়াল H/mv ইকুয়াল H/p। এই mv মানে ভরবেগ বোঝাচ্ছে, রৈখিক ভরবেগ বা পি, ইলেকট্রনের রৈখিক ভরবেগ বা পি। আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? যে একটা ইলেকট্রনের ভরবেগ আর অবস্থান একই সময়ে অ্যাকুরেটলি জানা সম্ভব না। ডি ব্রগলির তরঙ্গ তত্ত্বের সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখে ফেলবো, যে একটা ইলেকট্রন যদি n-তম অরবিটে ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে, তাহলে এর পরিধি কত হবে? এটা 1 নাম্বার, এর পরিধি হবে 2πr। এর পরিধি কত হবে? 2πr ইন্টু 2। মানে n-তম কক্ষপথের পরিধি যদি আমি n-তম কক্ষপথের পরিধিকে যদি 2πr নেই, তাহলে এটা n ল্যামডার সমান হয়। এই ফর্মুলাটা n ল্যামডার সমান হয়। এই ফর্মুলা দিয়েও আমরা কিছু ম্যাথ দেখব। এখানে দুইটা ফর্মুলা দেখাইলাম, যে 2πr ইকুয়াল টু n ল্যামডা, আর একটা হলো ল্যামডা ইকুয়াল H/mv বা H/p ভরবেগ। রিডবার্গ সমীকরণ, আমাদের প্রিয় সেই রিডবার্গ সমীকরণ। এর সাথে সাথে আমরা হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করব।
হাইড্রোজেন বর্ণালী দেখার আগে আমরা রিডবার্গ সমীকরণটা একটু দেখে নেই। রিডবার্গ সমীকরণ বলে 1/λ, এখানে ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। 1/λ ইকুয়াল নিউ বার। নিউ বার মানে তরঙ্গ সংখ্যা। ভাই কিসে তরঙ্গ সংখ্যা? এই ল্যামডার ইউনিট যদি মিটারে হয় তাহলে নিউ বারের ইউনিট হবে প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা, পার মিটার। ল্যামডার ইউনিট সেন্টিমিটার হইলে এই তরঙ্গ সংখ্যা নিউ বারের ইউনিট হবে সেন্টিমিটার, পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে তরঙ্গ সংখ্যা। এইখানে আর এইচ দিয়ে রিডবার্গ ধ্রুবককে বুঝায়। রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গের ধ্রুবকের নাম নিয়েও আরেক ঝামেলা। লেখবা 10, 9, 6 কইরো না, 9, 6 কইরো না, 10, 9, 6, 7, 8 ইন্টু 10⁻7 ইউনিট। আমি সবসময় মিটারে রাখার চেষ্টা করি, পার মিটার। একদম শুরুতে দশমিক, একদম শুরুতে একের পরে দশমিক, এই যে জায়গায় দশমিক। কি 10, 9, 6, 9, 6, 7, 8 ইন্টু 10⁻7 ইউনিট পার মিটার। এইটা একের পরে দশমিক, একের পরে দশমিক দিতে হবে। এইটা ইন্টু লোয়ার অরবিট মাইনাস হায়ার অরবিট, 1 লোয়ার অরবিট মাইনাস 1 হায়ার অরবিট। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে ইলেকট্রন আরেক শক্তি স্তরে গেলে তখন আমরা যেই বর্ণালীগুলো সৃষ্টি হয় সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণালীতে তরঙ্গের সংখ্যা বের করতে পারি এই সূত্র দিয়ে। আমরা সূত্রের ম্যাথ দেখবো, অনেক সমস্যা নাই। সবচেয়ে টাফ মানে আমার কাছে লাগে সবচেয়ে কনফিউজিং টপিক হলো এইটা। আমরা তো একেবারে শুরু থেকেই মানে এই চ্যাপ্টার যখন শুরু হয়েছে তখন থেকেই পড়া শুরু করি একবারে লাইম্যান বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিজ, হ্যান ত্যান। কিন্তু এর মধ্যে যে মানে কনফিউজিং জিনিসগুলো যেইগুলো আছে এই জিনিসগুলো আমরা অনেকেই একটু খেয়াল করি না। এজন্য পরীক্ষার হলে যায় মনে পড়ে, যা স্যাররা যখন কথার ভিতরে প্যাচ ঢুকায় তখন আমরা বুঝতে পারি না। দেখো লাইম্যান সিরিজ কখন সৃষ্টি হয়? যে কোনো একটা কক্ষপথ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার যে কোনো কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আসলে লাইম্যান সিরিজ সৃষ্টি হয়। 1 নাম্বারে আসলে, 1 নাম্বার কক্ষপথটারে আমি বলতেছি না 1 নাম্বার কক্ষপথে লাইম্যান বলে না বা এরকম কিছু না। যে কোনো জায়গা থেকে 1 নাম্বারে ইলেকট্রন আসলে লাইম্যান সৃষ্টি হবে। যে কোনো জায়গা থেকে 2 নাম্বারে ইলেকট্রন আসলে বামার সৃষ্টি হবে। 3 নাম্বারে ইলেকট্রন আসলে প্যাস্টেন, 4 নাম্বারে আসলে ব্রাকেট, 5 নাম্বারে ফুন্ড, 6 নাম্বারে হামফ্রিজ। এই জায়গায়ও মেইন কনফিউশন না, মেইন কনফিউশন এইখানে একটা খেলা দেখাবো। সেই খেলাটা হইল আমাদেরকে বলে দেয় যে লাইম্যানের প্রথম সিরিজ, বামারের দ্বিতীয় সিরিজ। এর মানে কি? আচ্ছা ভাইয়া, এই বরাবর যা দেখতেছি এটা হলো প্রথম সিরিজ। আমাকে যদি বলে হামফ্রিজের প্রথম সিরিজে বর্ণালীর সৃষ্টি হইল, তখন আমি n1 এর মান 6 ধরবো, n2 এর মান 7 ধরবো। আমাকে যদি বলে ব্রাকেটের প্রথম সিরিজে বর্ণালী সৃষ্টি হইল, তখন আমি n1 এর মান 4 ধরবো, n2 এর মান 5 ধরবো, n2 এর মান 5 ধরবো। এই যে এর পরেরটা, এইটা দ্বিতীয় সিরিজ। এইটা তৃতীয় সিরিজ।
এটা 4 নাম্বার সিরিজ, এইটা 5 নাম্বার সিরিজ, এইটা 6 নাম্বার সিরিজ। এটা এই সিরিজগুলো মনে রাখবো কেন? এই সিরিজগুলো দিয়ে দিবে আমার n2 এর মান বুঝে নিতে হবে। n2 এর মান বের করতে পারতেছি না, n2 না, তুমি এইটাকে n হাই ধরো আর এটাকে n লো ধরো। আমি যেটা দিয়ে পড়াইছি সেটাই পড়াই। মানে হায়ার অরবিটের নাম্বারটা বের করার জন্য আমাকে এই কথা দিয়ে কনফিউজ করবে। লাইম্যানের প্রথম সিরিজ, বামারের তৃতীয় সিরিজ, বামারের দ্বিতীয় সিরিজ। এই ক্ষেত্রে আমরা দেখব যে 1 2 3 লাইম্যানের এটা হলো 3 নাম্বার সিরিজ, 1 2 এটা হলো বামারের 2 নাম্বার সিরিজ, 1 2 3 4 এটা হলো প্যাস্টেনের 4 নাম্বার সিরিজ। এই কথা দিয়ে যেন আমাদের কনফিউজ না করতে পারে, এই জিনিসটা একটু এইভাবে দেখে নাও যাতে কনফিউজ না হও। আচ্ছা, এবার আমাকে বলছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বেগ যদি আলোর বেগের এত অংশ হয় তবে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে। মানে আমার Vn ইকুয়াল দেওয়া আছে c/275 বা 3 × 10⁻8 ডিভাইডেড বাই 275। ভি এর সূত্র কি? এই ভি এর ঝামেলার সূত্রটা কই? এই ঝামেলার সূত্র এই যে ভি এর সূত্র 2 পাই স্কয়ার 2 পাই ই টু দি ই স্কয়ার ডিভাইডেড বাই h ইনটু z ডিভাইডেড বাই n। 2 পাই ই স্কয়ার ডিভাইডেড বাই h 2 পাই ই স্কয়ার ডিভাইডেড বাই h ইনটু z ডিভাইডেড বাই n। আমাকে বলছে এই n এর মান বের করতে। সব ওই পাশে নিয়ে যাও। n ইকুয়াল 275 ডিভাইডেড বাই 3 × 10⁸ ইন্টু 2 পাই ইন্টু ই ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব -19 কুলম্ব বসাবো ইন্টু জেড। কার ক্ষেত্রে বসে? হাইড্রোজেন 1, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এর ক্ষেত্রে বলছে ডিভাইডেড বাই h 6.626 × 10⁻34 বসাবো। 34 বসাবো, এখানে n এর মান চলে আসবে। ঠিক আছে, এই বিদঘুটের সূত্র দিয়ে একটা ম্যাথ দেখাইলাম। এই যে এইটুকু একটু মনে রাখবা। বেগের সূত্রটা একটু তুলনামূলক ছোট, আমি ভুলে যাই, তোমরা তো ভুলবাই। তো বেগের এই সূত্রগুলো একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আমাদের নেক্সট ম্যাথে বলছে বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় বা স্থির কক্ষপথে, তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। মানে 3 নাম্বার অরবিট, এই তোমার 2 নাম্বার, এই ধরো 3 নাম্বার, মানে এই 3 নাম্বার অরবিট পুরাটা ঘুরতে সে কয়টা পূর্ণ তরঙ্গের সৃষ্টি করবে। এটা আসলে ম্যাথ করার কিছুই নেই, এটা জাস্ট কথা দিয়ে বলছে, কথার একটা মারপেচ। আমরা জানি কি 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা। এই n ল্যামডা দিয়ে বুঝায় যে একটা কক্ষপথ, যে সেটা যত নাম্বার কক্ষপথ n এর মান যত হবে পূর্ণ তরঙ্গ ততটি হবে। পূর্ণ তরঙ্গ কখন ততটি হবে? একটি পূর্ণ ঘূর্ণন বা আবর্তনে। মানে এইখান থেকে ধরো যাত্রা শুরু করছে, এই যে এইখানে একটা
দুইটা, তিনটা, মানে তিনটা পূর্ণ আবর্তন সে সম্পন্ন করবে 3 নাম্বার কক্ষপথে। 3 নাম্বার কক্ষ, 2 নাম্বার কক্ষপথে সে এরকম 2টা করবে। 2 নাম্বার কক্ষপথে 2টা পূর্ণ কম্পন করবে, 1 নাম্বার কক্ষপথ 1টা, মানে কক্ষপথ সংখ্যা যত, এন এর মান যত, পূর্ণ তরঙ্গ ততটি সৃষ্টি করবে। কখন কি করতে যায় ততটি সৃষ্টি করবে? একটা পূর্ণ ঘূর্ণন করতে যায় ততটি পূর্ণকম্পন সৃষ্টি করবে। এন এর মান যত, এন এর মান যত, পূর্ণকম্পন ততটি সৃষ্টি করবে। এখানেও 3টি পূর্ণ তরঙ্গ বা 3টি পূর্ণ কম্পন সৃষ্টি করবে। এরপরে যদি আমরা আস্তে ধীরে যাই, ইলেকট্রনের ভর নির্ণয় নামে একটা টপিক আছে, এটা অনেক সময় 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে। আমরা এই চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম যে স্যার জে থমসন পাম পুডিং মডেল দিছিল কত সালে? 1897 সালে। ভাইয়া এই মডেলের অ্যাচিভমেন্টটা ছিল ইলেকট্রন আবিষ্কার। ইলেকট্রন আবিষ্কার। সে পাম পুডিং মডেল বলো বা তরমুজ কিসমিস মডেল, এক একজন এক এক নামে বলে, সে এই যে এইগুলাকে ইলেকট্রন হিসেবে চিহ্নিত করছিল। আর বাকি পুরা এই যে এর বডিটাকে, এই যে কালো অংশগুলাকে, এই বডিটাকে সে পজিটিভ চার্জ বা প্রোটন হিসেবে চিহ্নিত করছিল। আচ্ছা, এই ইলেকট্রন আবিষ্কারের সময় তিনি ইলেকট্রনের চার্জ আর ভরের একটা অনুপাত বের করেন। এইটা হলো ইলেকট্রনের চার্জ ও ভরের অনুপাত। এটা কোন পরীক্ষা করার সময় পাইছে? ক্যাথোড রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা। ক্যাথোড রশ্মির পরীক্ষা সময় পাইছে। রাদারফোর্ড করছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আর জে থমসন করছিল ক্যাথোড রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা। এই E/m এর অনুপাত পাইছে 1.76 × 10⁸ কুলম্ব পার গ্রাম। কুলম্ব পার গ্রাম, এর একক কুলম্ব আর এর একক গ্রাম, এর একক হইছে আলটিমেটলি কুলম্ব পার গ্রাম। এখন এইটারে ইলেকট্রনের চার্জে যদি আমি এটা দিয়ে ভাগ দিই, তাহলে অটোমেটিকলি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম চলে আসবে। তোমরা এই জিনিসটা জাস্ট এটা কোনো ম্যাথ না, ঠিক আছে? এটা 2 নম্বরের জন্য আসবে। আসলে তোমরা একটু জাস্ট প্রসেসটা দেখে নাও, এই 2টা লাইন একটু লিখে দিবা, আশা করি 2 এ 2 পেয়ে যাবা। তারপরে বলছে ইলেকট্রনের চার্জ নির্ণয়। আচ্ছা, ইলেকট্রনের চার্জ নির্ণয় আমরা তড়িৎ রসায়ন পড়লে, তড়িৎ রসায়নের সময় আমরা দেখব 1 মোল ইলেকট্রন এর চার্জ 96,500 কুলম্ব বা 1 ফ্যারাড। এখন 96,500 কুলম্ব চার্জ কার? 1 মোল ইলেকট্রন, মানে 6.02 × 10⁻23 টি ইলেকট্রনের চার্জ 96,500 কুলম্ব। তাহলে একটি ইলেকট্রনের চার্জ কত হবে? 96,500 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23। এই মানটা আসবে, একটি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর এই যে EMU আর ESU ভাইয়া তোমাদের আগেও বলছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর EMU হলো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? এই 3টা ইউনিটে ইলেকট্রনের চার্জটা একটু মনে রাখবা, কুলম্বে এই EMU আর ESU। আমাদের ESU আর সবচেয়ে বেশি লাগে তো কুলম্বের, এটা তো আমরা ক্লাস 9-10 থেকেই পড়ে আসতেছি। তো ইলেকট্রনের চার্জ নির্ণয় আর ইলেকট্রনের ঘনত্ব নির্ণয়, এই 2টা টপিক আমাদের একটু দেখার ছিল। এই 2টা টপিক অনুধাবনমূলক কোশ্চেনে আসার জন্য, এগুলো গতে আসবে না। আমরা এই 2টা টপিক দেখে নিলাম। আমরা আস্তে ধীরে ম্যাথের দিকে আগাই। আমাদেরকে বলছে লিথিয়াম 2+ আয়নের, লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষপথের। দেখো এখান থেকে অনেক ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি। লিথিয়াম 2+ আয়ন বলতে আমার এইখানে জেড বা পারমাণবিক সংখ্যা 3, আর এখন এটা হাইড্রোজেনের মতো 1 নাই। দ্বিতীয় কক্ষপথ মানে n = 2। বোর ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ বের করতে বলছে। ব্যাসার্ধ আমরা কি জানি? r = a0 * কি ছিল? ব্যাসার্ধের সূত্র কি ছিল? ব্যাসার্ধের সূত্র আমরা কি পড়ছি? এই যে r = a0, r =
এই যে এ নট ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড, এ নট ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এখানে জেড কাউন্ট করা লাগবে, কারণ আমাদের এইখানে হাইড্রোজেন না, এই জন্য আমাদেরকে জেড কাউন্ট করা লাগবে। এইখানে এ নট ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড, এ নটের মান 0.5292 ইউনিট আসবে অ্যাংস্ট্রমে, আগেই লিখে দিব, ইন্টু এন এর মান কত, এন এর মান 2 স্কোয়ার, আর জেড এর মান পারমাণবিক সংখ্যা কত ডিভাইড বাই 3, যা আসবে সেটাই আর এর মান। এটা অ্যাংস্ট্রম, এটার সাথে ভাইয়া 10⁻⁻10 গুণ করে দেবেন, মিটার পেয়ে যাবেন। ঠিক আছে, সোজা অঙ্ক। এখানে জাস্ট এই অঙ্কটা দিছি কেন, কারণ হাইড্রোজেনের পরিবর্তে এখন এখানে আর হাইড্রোজেন নাই, এখানে আছে লিথিয়াম, জেডটাও কাউন্ট করতে হবে। অনেকেই আমরা সূত্রের সময় এই জেড ভুলে যাই, জেড রে, কারণ আমরা সব হাইড্রোজেনের ক্ষেত্রে করতে এই জন্য একটু ঘুরায় যদি তোমাকে হাইড্রোজেনের পরিবর্তে অন্য কিছু দেয়, তখন তোমার এই জিনিসটা পেইনফুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে 2s1 ইলেকট্রনের গতিবেগ বের করো। 2s ইলেকট্রনের গতিবেগ বের করতে বলছে লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে, একদম সব একই, খালি বেগের সূত্র। লিথিয়ামের Z3n হইল 2, তোমার বেগের সূত্র ভি এর বেগের সূত্র দিয়ে এটা বের করে ফেলবা। এই অঙ্ক আর করলাম না, আমরা সামনের দিকে আগাই। এই যে লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে সেম জিনিস, একটা অঙ্কেই একবার ব্যাসার্ধ, বেগ আর গতিশক্তি বের করতেছি। আমরা গতিশক্তির ক্ষেত্রে আমরা কি শর্টকাট শিখছিলাম, ইএন, E2 হবে এখানে। E2 ইকুয়াল টু কি ছিল, -2 পয়েন্ট, মানগুলো আমরা দেখে ফেলি, -2 পয়েন্ট, এই মানগুলা একদম মানে ছোটস্থ মুখস্থ রাখতে হবে। এই যে মাইনাস, আমরা জুলে বসাইলে -2.18 ইন্টু 10⁻18 বসাবো। আর এই যে 2.18, এই জায়গায় 18, মাথার উপরও 18, এটা দেখে মনে রাখতে পারো। আর এইখানে -13.6 ইলেকট্রোভোল্ট ও বসাইতে পারি। আমরা জুলেই করি, -2.18 দিয়ে করি, -2.18। আর এইখানে সম্পর্কটা কি ছিল, হোল স্কয়ার, মানে Z/n হোল স্কয়ার, Z/n হোল স্কয়ার। আচ্ছা, -2.18, এখানেও 18, মাথার উপরও 18 ইন্টু Z/n, Z/n হোল স্কয়ার, -2.18 বসে যাবে, 10⁻18 বসে যাবে, Z এর মান তোমার 3 আর n এর মান 2 হোল স্কয়ার। ইউনিটটা আসবে শক্তি, ইউনিটটা আসবে জুলে। ঠিক আছে, আমরা যদি ওই ইলেকট্রোভোল্টে নিতাম, ইউনিটটা ইলেকট্রোভোল্টে আসতো। আমরা এই ছোটোখাটো ম্যাথ এগুলো আমরা জাস্ট দেখার জন্য দেখলাম। আমরা আস্তে ধীরে একটু ডিপ দিকে আগাই। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করো। এই পর্যন্ত আগে কইরা নেই, আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করো। আচ্ছা, ভি ইকুয়াল কি, ভি ইকুয়াল গতিবেগের সূত্রে যাই দেখবো আমরা, এক জায়গায় আর লাগবে, আমার আর ব্যাসার্ধ লাগবে। এই যে দেখো, গতিবেগের সূত্রে আমার ব্যাসার্ধ লাগবে। এই যে দেখো, 2πe² ডিভাইড বাই এইচ, 2πe² ডিভাইড বাই এইচ, জেড ডিভাইডেড বাই এন। এখানে আর এর মান ব্যবহৃত হচ্ছে না, আমরা ডাইরেক্ট ভি বের করে ফেলবো। 2πe² ডিভাইডেড বাই এইচ, জেড ডিভাইডেড বাই এন, 2πe²। আমরা এখানে এটা বের করব না, এভাবে আমরা বের করব ভি ইকুয়াল 2πe² ডিভাইড বাই এইচ ইন্টু জেড ডিভাইডেড বাই এন। এটা হইলো আমাদের বেগ পাইলাম আমরা। আচ্ছা, 2π এর মান জানো, ই এর মান বসাও, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব ডিভাইডেড বাই এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34
জুল সেকেন্ডে বসাবো। আর এইখানে আমরা কার ক্ষেত্রে বলছে, হাইড্রোজেনের ক্ষেত্রে এইটাও 1, আর কোন শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে 1/3। এইখানে আমার একটা বেগ আসবে ভাইয়া, এই বেগটার একক হবে মিটার পার সেকেন্ড, কারণ আমি সিজিএসে নেই নাই, আমি এসআই ইউনিটে নিছি, আমি এইটার একক কুলম্বে নিছি, এটার একক জুলে নিছি। আচ্ছা, মিটার পার সেকেন্ড। এবার আমাদের বেগ বের করা হয়েছে, এবার আমাকে বলছে প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করে। মানে সে এক সেকেন্ডে এই যে এটা তো তৃতীয় শক্তি স্তরে আছে, সে এক সেকেন্ডে কয়বার এই পূর্ণ ঘূর্ণন দেয়। দেখো, কম্পন সংখ্যা আর পূর্ণ ঘূর্ণনের মধ্যে তোমরা গুলায় ফেলো না, বলতেছে যে এক সেকেন্ডে সে কয়বার নিউক্লিয়াসে এরকম পূর্ণ ঘূর্ণন দেয়, আবর্তন করে, মানে পুরাটা ঘুরে। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি যে তৃতীয় শক্তি স্তর মানে কি। তৃতীয় শক্তি স্তরে আমরা যদি বলি যে, আমরা তো জানি যে তৃতীয় শক্তি স্তরের, আমরা যদি ধরি তৃতীয় শক্তি স্তরের পরিধি ইকুয়াল 2πr। কত? 2πr। এই 2πr দূরত্ব যাওয়া মানে কি? 2πr দূরত্ব যাওয়া মানে এই যে এই পরিধিটা না 2πr, এই পরিধিটা একবার ঘোরানো 2πr যাওয়া। 2πr দূরত্ব যাওয়া মানে একবার আবর্তন করা। সুতরাং 1 মিটার দূরত্ব যাওয়া 1/2πr বার আবর্তন করা। আমাদের আগের স্লাইডে আমরা একটু দেখি, এখানে যে বেগটা পাবো, ধরো এখানে পাইছি 7.25 × 10⁵। তোমরা ক্যালকুলেশন করবা, আমি এটা জাস্ট দেখাচ্ছি মিটার পার সেকেন্ড। এত মিটার যায় 1 সেকেন্ডে। আমাকে বলছে 1 সেকেন্ডে আবর্তন কয়টা। 1 সেকেন্ড কিন্তু 1 সেকেন্ডই আছে, আমার যাচ্ছে 1 সেকেন্ডে কত মিটার, এত মিটার। তাহলে আমি জাস্ট এভাবে লিখে দিতে পারি। সুতরাং ধরো এই যে 7.25, এই মানটা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই মানটা চেক করে নিবা, তোমরা ক্যালকুলেশন করে নিবা। এত মিটার দূরত্ব যাওয়া মানে কতবার আবর্তন করা, 7.25 × 10⁵ ডিভাইড বাই 2 × π × r আবর্তন। ভাইয়া আর এর মান জানি না, এই জন্যই বলছিলাম আগে আর এর মানটা বের করে নিতে। r ইকুয়াল a0 ইন্টু ওই z ডিভাইডেড বাই n স্কয়ার, z ডিভাইড বাই n স্কয়ার। আচ্ছা, আর এর মান আমরা আগের থেকে এখান থেকে বের করে নিয়ে, n স্কয়ার ডিভাইড বাই z, আমিও ভুলে গেছিলাম। আচ্ছা, n স্কয়ার ডিভাইড বাই z। এই ব্যাসার্ধের সূত্রগুলো এত কনফিউজিং, এই জন্য বারবার লিখে রাখবা জিনিসগুলা। আর এর মান r0 ইকুয়াল টু a0 ইন্টু n স্কয়ার ডিভাইড বাই z। n এর মান তোমার 3 এখানে, আর এই z এর মান, হাইড্রোজেন যেহেতু, z এর মান 1। ঠিক আছে, এইখানে আর এর মান বসাই দিলে তুমি এই কয়টা পার সেকেন্ডে, 1 সেকেন্ডে, এটার ইউনিট হবে হলো হার্টজ বা পার সেকেন্ড, যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপরে যদি খেয়াল করি যে লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে আমাদের, এত হয়। এ আলোক রশ্মির একটি ফোটনের শক্তি গণনা করো। একটি ফোটনের শক্তির সূত্র ভাইয়া, একটি HF, আলোকরশ্মির একটি ফোটনের শক্তি গণনা করতে বলছে।
এইচ এফ মানে কি এইচ সি বাই ল্যামডা, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻³ 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মান 671 ন্যানোমিটারে মিটারে নিব 10⁻⁹ দিয়ে, এখানে যেটা আসবে শক্তির একক জুল দিয়ে দিব। একদম সোজা একটা ম্যাথ ছিল। এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে দিছে, সি এর মান দিয়ে দিছে, না দিলেও সমস্যা ছিল না। ঢাকা বিমানবন্দরের রানওয়েতে দুটি সিগন্যালে আলোর ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে, F1 F2, উভয় সিগন্যালের আলোর বর্ণ ল্যামডা চাইছে। ল্যামডা 1 উইল বি সি ডিভাইডেড বাই F1, সি এর মান 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই F1 এর মান 5.46 ইন্টু 10⁻14 হার্টজ। আচ্ছা, আর ল্যামডা 2 এর মান সি ডিভাইডেড বাই F2 দিবা, সি এর মান 3 ইন্টু 10⁸, আর F2 এর মান 4.4117 ইন্টু 10⁸। ঠিক আছে, এই 10⁸ কেটে কেটে দিয়েও তোমরা ছোট করে ক্যালকুলেশন করতে পারবা। এটার ইউনিট, এটা আলটিমেট এদের ইউনিট আসবে মিটারে। ভাইয়া তোমরা একটু তোমাদের যে যার বই পড়তেছ তার বইয়ে দেখবা যে আলোর বর্ণ অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, ওই লিস্টটা আমি দেখছি খেয়াল করে, স্যাররা কেন জানি প্রতি বছর একটু মান এদিক ওদিক এরফের করে, এজন্য মানগুলো আমি লেখায় দিচ্ছি না। ওই লিস্টটা দেখে এই মানগুলো ক্যালকুলেট করে তোমরা বলবা যে এইটা কোন বর্ণের ছিল। এই যে এদের আলোর বর্ণটা বের করবা, আর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ল্যামডা 1 ডিফারেন্স ল্যামডা 2, যেটা বড় হয় সেটা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিবা। ঠিক আছে, তোমাদের এইখানে জাস্ট কাজ দিলাম আমি কি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রঙের, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বইয়ে যে চার্ট আছে কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার, সেই চার্টটা একটু ভালো করে দেখে ফেলবা। এইবার বলছে হাইড্রোজেন বর্ণালীতে বামারের, এই যে আমাদের এক্সপেক্টেড কোশ্চেন চলে আসছে, ঝামেলার কোশ্চেন। হাইড্রোজেন বর্ণালীতে বামারের তৃতীয় সিরিজ উৎপন্ন হলো। নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বর্ণ একটু আগে বর্ণ নিয়ে বলছি, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, তরঙ্গ সংখ্যা নিউ বার, শক্তি ই, ভরবেগ mv, কৌণিক ভরবেগ mvr, এক অঙ্কের মধ্যে সবকিছু দিয়ে দিছি mvr। এই সবগুলা তোমার মানে এই পুরা কোশ্চেনটার অপারেশন করতে বলছে, আমরা একটু দেখি অল্প অল্প করে। তৃতীয় সিরিজ, বামারের তৃতীয় সিরিজ উৎপন্ন হয়েছে, তার মানে আমাকে ইন্ডিকেট করতেছে তুমি আস্তে ধীরে রিডবার্গ সমীকরণের দিকে আগাও। রিডবার্গ সমীকরণ কি ছিল? 1/λ ইকুয়াল নিউ বার ইন্টু আর এইচ ইন্টু 1/n লোয়ার, মানে যেটায় যাবে স্কয়ার মাইনাস a 1/n হায়ার স্কয়ার। আচ্ছা, এইবার রিডবার্গের মান কি ছিল? 10, 9, 6 কইরো না, 7, 8 ইন্টু 10⁻7 মাইনাস 7, 10-এর পর দশমিক মিটার ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টু এইবার হইল আমাদের সেই হিসাব। আমরা আবার আমাদের আগের ক্যালকুলেশন, আমাদের কি বলছে? বামারের তৃতীয় সিরিজ। আমরা পড়ছি কোথায়? আমরা এই স্লাইডে পড়ছি। আমরা
বামার, এই যে বামার, বামারের প্রথম সিরিজ এইটা, বামারের দ্বিতীয় সিরিজ এইটা, বামারের তৃতীয় সিরিজ এইটা। তার মানে এখানে n2 এর মান হবে 5, n2 এর মান হবে 5। আচ্ছা আচ্ছা, এটা মাইনাস হবে না, ইন্টু 10⁻7 ইন্টু 1/n2 এর n1 এর মান, মানে n লো এর মান হবে যেখানে গেছে বামার, লাইমেন বামার সেকেন্ড, 2 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার। এখানে যেটা আসবে সেটা আমরা পাবো নিউ বার, মানে এইটার ইউনিট আসবে পার মিটারে, কারণ আমি এটা মিটার ইউনিটে নিছি। আচ্ছা, এইটাকে উল্টায়া যদি দেই 1 নিউ বার যদি করি, আমি পাবো ল্যামডা, ইউনিট আসবে মিটারে, তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য শেষ, আমার তরঙ্গ সংখ্যা শেষ। এবার আমাকে কম্পাঙ্ক সোজা জিনিস, এই একটা শেষ, এই একটা শেষ। এবার কম্পাঙ্ক বের করতে বললে কম্পাঙ্ক এক সাইডে করে ফেলি, f ইকুয়াল কি c/ল্যামডা, c এর মান 3 × 10⁸, আর ল্যামডার মান যেটা পাবা সেটা বসায় কম্পাঙ্ক হার্টজ বা পার সেকেন্ড এককে বের করবা। আমার কম্পাঙ্ক শেষ, তো বর্ণ শেষ। তুমি ল্যামডা বের করে দেখবা ওই চার্টের সাথে কোন রেঞ্জের মধ্যে পড়ে, এটা ওই বর্ণের হবে। আমাদের বাকি রইল শক্তি, ভরবেগ, কৌণিক ভরবেগ। শক্তি, ভরবেগ আর কৌণিক ভরবেগ। আমরা এখানে আরেকটা পেজ নিলে শক্তির ক্ষেত্রে E ইকুয়াল কি দেখছিলাম, -2.18 ইন্টু 10⁻⁻18। শক্তির ক্ষেত্রে z²/n²। এইখানে আমার কার কথা বলছে, আমাকে বলছে হাইড্রোজেন বর্ণালীতে বামারের তৃতীয় সিরিজ, হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে। হাইড্রোজেনের ক্ষেত্রে বললে এক n কে আমরা বাই ডিফল্ট 1 ধরে নেব, এই দুইটাকে 1 ধরে নিব, এই জায়গার শক্তি এটাই হবে -2.18। ও না, বামার বলছে, বামার, তার মানে n ইকুয়াল টু বামার বলছে, ইন্টু 10⁻⁻18 ইন্টু 1/2 স্কোয়ার, মানে 1/4। এইটারে 4 দিয়ে ডিভাইড করলে যা আসবে, ইউনিটটা আসবে জুলে। আচ্ছা, ভরবেগ mv, তুমি এই কক্ষপথে হাইড্রোজেনের বেগ বের করবা, বেগের সূত্র দিয়ে, ইন্টু হাইড্রোজেনের ভর গুণ করবা, ইলেকট্রনের ভর গুণ করবা, ইলেকট্রনের ভরবেগ পাবা। আর mvr তুমি nh/2π দিয়ে করে ফেলবা, mvr কৌণিক ভরবেগ ইকুয়াল nh/2π, nh/2π দিয়ে করে ফেলবা। দ্বিতীয় কক্ষপথ, h এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 বসাবা, আর 2π এখানে দিয়ে কৌণিক ভরবেগ পেয়ে যাবা। কৌণিক ভরবেগের একক সবার আগেই বলছি জুল সেকেন্ড। ঠিক আছে, তো একটা অঙ্কের ভিতরে অনেক কিছু ছিল, যে হাইড্রোজেন বর্ণালীতে বামারের তৃতীয় সিরিজ উৎপন্ন হলো, নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ, কম্পাঙ্ক, তারপরে তরঙ্গ সংখ্যা, শক্তি, ভরবেগ, কৌণিক ভরবেগ, এগুলা বের করতে বলছে। এক অঙ্কের ভিতরে অনেকগুলো সূত্র। আমি বারবার চাচ্ছি যে দেখো, আমি তো বারবার ভি আর ই এর সূত্রগুলা গুলাই ফেলতেছি, তাই তোমাদেরও গুলাই ফেলার সম্ভাবনা কত বেশি। তোমরা একটু বারবার জিনিসগুলা মেমোরাইজ করার চেষ্টা করবা, তাহলে এই ভুলগুলা আর হবে না। সামনের দিকে আগাই। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের শক্তি, বেগ, ভরবেগ, কৌণিক ভরবেগ বের করো। এই অঙ্ক আমি করাইলাম না, একদম হুবহু সেম টু সেম সব সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবা। তারপর সামনের দিকে যাই। হাইড্রোজেন বর্ণালীতে বামার সিরিজ উৎপন্ন হলো, বামার সিরিজ উৎপন্ন হয়েছে। হাইড্রোজেন বর্ণালীতে বামার সিরিজ উৎপন্ন হলো, মানে বামার সিরিজ উৎপন্ন হওয়া মানে কি, n1 = 2 সেকেন্ড শক্তি স্তরে কোথাও থেকে, যে কোনো একটা জায়গা থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ইলেকট্রন আসছে। বামার সিরিজ উৎপন্ন হলো কথা বললে মনে রাখবা,
অমুক সিরিজ উৎপন্ন হলো, তমুক সিরিজ উৎপন্ন হলো, মানে হইল n1 এর মান 2, n1 এর মান 2, n1 এর মান 2 হইলে ভাইয়া n2 বা n হায়ারের মান তো জানি না, n হায়ারের মান ইনফিনিটি ধরবা, কারণ তুমি জানো না কোথা থেকে এসে ইলেকট্রন উৎপন্ন হয়েছে, তুমি ধরে নিবা ইনফিনিটি থেকে এসে বামার সিরিজ উৎপন্ন করছে। উৎপন্ন হইলে তরঙ্গের বর্ণ কিরূপ হবে, 1/λ বের করে ফেলি, আর h ইন্টু 1/2 স্কয়ার লো স্কয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কয়ার, মানে ইনফিনিটি, এটার মান 0 আসবে, তার মানে তোমার আসবে ল্যামডা ইকুয়াল 1/λ ইকুয়াল আর h/4 বা ল্যামডা ইকুয়াল 4 ডিভাইডেড বাই রিডবার্গ ধ্রুবক আর এইচ, এত মিটারে, রিডবার্গের মান মিটারে দিলে ইউনিটটা মিটারে আসবে। এর বর্ণ ওই সেম টু সেম ওই চার্ট দেখে এটার বর্ণ বের করে ফেলবা, ঠিক আছে? তো এইখানে জাস্ট টেকনিকটা ছিল যে এইখানে একটা সিরিজের কথা যদি বলে দেয়, অমুক সিরিজ উৎপন্ন হলো, তমুক সিরিজ উৎপন্ন হলো, তখন আমরা n1 এর মান আমরা ওই সিরিজের মান ধরবো, আর n2 এর মান ইনফিনিটি ধরবো। আচ্ছা, এরপরের ম্যাথ আমাদেরকে কি বলছে একটু দেখি আমরা। ভাইয়া এর পরের ম্যাথ আমাদেরকে একটা ইন্টারেস্টিং ম্যাথ বলছে যে হাইড্রোজেন পরমাণুতে 2000 অ্যাংস্ট্রম আলো আপতিত হলো, অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো বুঝাইছে। তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে উন্নীত হবে কি? মানে হাইড্রোজেন পরমাণুতে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো পড়ছে, এই আলো পড়ার কারণে যে শক্তি উৎপন্ন হয়েছে, এই শক্তিটা কি তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনকে চতুর্থ শক্তি স্তরে উঠাইতে পারবে? এটা হলো আমাদের এই কোশ্চেনের সিম্পলিফিকেশন। আমরা আগে দেখি যে এইটার শক্তি কত। আমরা জানি কি E ইকুয়াল hc/λ, এটাকে E1 দিবা, h এর মান বসাও 6.62 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই ল্যামডা 2000, এটা মিটারে নিতে চাইলে মিটারে নিয়ে নাও, ইন্টু 10⁻10 মিটার, এইটা আসবে এত জুল শক্তি। কার শক্তি? এটা হইল যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে তার শক্তি, এর শক্তি। এবার আমরা দেখব একটা ইলেকট্রনকে যদি আমি তৃতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে নিতে চাই, চতুর্থ শক্তি স্তরে নিতে চাই, আমার কি করতে হবে? তখন আমার 1/λ কি হবে, 1 RH ইন্টু 1/3 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। এখানে RH এর মান সব কিছু বসায়া ল্যামডার মান বের করবা। ধরো এটা ল্যামডা প্রাইম, এটা ল্যামডা প্রাইম দাও। এবার তুমি বের করবা তৃতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরে প্রয়োজনীয় শক্তি E2 ইকুয়াল hc ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। এই ল্যামডার মান বসায় E2 এর মান বের করবা। এখন প্রয়োজনীয় শক্তি যদি বেশি লাগে উৎপন্ন শক্তির চেয়ে, তাহলে স্থানান্তর করা যাবে না। আর যদি প্রয়োজনীয় শক্তির চেয়ে উৎপন্ন শক্তি বেশি হয়ে থাকে তাহলে স্থানান্তরিত হবে। এই হইল আমার এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, তো মানে এই চ্যাপ্টারের রিডবার্গের সমীকরণ বলো বা mvr = nh/2π বলো বা বেগ শক্তি বা ব্যাসার্ধ যে কোনো কিছু নিয়ে বলো, যত ধরনের প্যাচগোছ মানে কথার মার প্যাচ দিয়ে কোশ্চেনে মানে ঝামেলা যেসব জায়গায় সবগুলো দেখানোর চেষ্টা করছি আমি।
আরও কিছু ম্যাথ দেখাবো আমরা। তোমরা জাস্ট ধরো যে একটা ম্যাথে আরেকটা ম্যাথের থেকে ডিফারেন্ট কোন জায়গায়, একরকম ম্যাথ তো করাচ্ছি না সব, একটা ম্যাথ আরেকটা ম্যাথ থেকে ডিফারেন্ট কোন জায়গায়। যেমন এই যে এই ম্যাথটার ক্ষেত্রে তোমার দুইটার এনার্জি বের করে তারপরে জিনিসটা ক্যালকুলেট করা লাগবে। কারণ এনার্জি, যে এনার্জির পার্সপেক্টিভে যে আমি তুলনা করব, এটা তোমার মাথায় আসতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমার মাথায় খেলতে হবে, মানে অঙ্ক করতে করতে তোমার বুঝতে হবে যে না, এখন আমার এনার্জি নিয়েই হিসাব কিতাব করতে হবে। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা। এবার কোয়ান্টাম সংখ্যা আসলে এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। এইখান থেকে ব্যাখ্যামূলক কোশ্চেন আসে, আমি ওইটারে ম্যাথের টাইপে ধরে আমি ওই কোশ্চেনগুলো করায় দেওয়ার চেষ্টা করব। আগে কোয়ান্টাম সংখ্যার বেসিক সম্পর্কে আমরা একটু জানি, আশা করি তোমরা সবাই জানো এগুলা। এক নম্বরে হইল প্রধান বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এইটা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে। এই এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 0 হবে 1 2 3 4। এন এর মান 1 মানে এটা কে শেল এল এম এন, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার প্রকাশ করে, মানে একটা কক্ষপথ কতটুকু বড় হবে, প্রথম কক্ষপথ এতটুকু হবে, আর দ্বিতীয় কক্ষপথ এতটুকু হবে, তৃতীয় কক্ষপথ এতটুকু হবে। আকার, ভাইয়া আকার আর আকৃতির মধ্যে জিনিসটা বিস্তর পার্থক্য আছে। আকার মানে হলো কতটুকু বড় বা কতটুকু ছোট। আকার মানে হলো বড় ছোট, কতটুকু বড় বা ছোট। আর আকৃতি মানে কি? আকৃতি মানে হলো যে এটা কোন আকৃতির। আকৃতি মানে হলো ধরো এটা হইতে পারে গোলক আকার, এটা হইতে পারে ডাম্বেল আকার, মানে আকৃতির শেপ। এটা হইলো সাইজ আর এটা হইলো শেপ, ঠিক আছে? দুইটা দুই জিনিস। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার প্রকাশ করে, এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 হইতে পারবে না। আমরা সেকেন্ড কোয়ান্টাম সংখ্যা হিসেবে আমরা জানি যে অ্যাজিমুথাল, এর অনেকগুলা নাম, অ্যাজিমুথাল বা সমারফিল্ড বা সহকারী বা সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এইটাকে এল দিয়ে প্রকাশ করে। এই এল এর মান কি? এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, মানে কক্ষপথের নাম্বার অনুযায়ী ডিপেন্ড করে। যেমন ধরো কক্ষপথের সংখ্যা 4 নাম্বার কক্ষপথের ক্ষেত্রে এল এর মান হিসাব করব, তাহলে এল এর মান হবে 4টা হবে 3 পর্যন্ত, 0 থেকে 0 সহ 4টা হবে 0 1 2 3। এটা দিয়ে বোঝায় s অরবিটাল, p d f অরবিটাল। এই অ্যাজিমুথাল বা সাবসিডারি বা সমারফিল্ড যাই কোয়ান্টাম সংখ্যাই বলো, এর কাজ হলো এটা কক্ষপথের আকৃতি, শেপ প্রকাশ করে, ঠিক আছে? আমরা তো আকৃতি জানি, তারপরও একটু দেই। এইটা কিন্তু বৃত্তাকার না, বৃত্তাকার দিলে দিবা না, এগুলো 3D ভাইয়া। এটা হইল গোলক
আকার, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকার। এই এফ অরবিটাল আপাতত জানার দরকার নাই, এটা 3D শেপ। ঠিক আছে, তোমরা এই তিনটা আপাতত জেনে রাখো। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। এটার রেঞ্জ 0 থেকে n-1 পর্যন্ত। এরপরে আমরা 3 নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান জানব। ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়? এইটাকে ভাইয়া এম দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এম। এর মান হইল নেগেটিভ এল থেকে পজিটিভ এল পর্যন্ত। ঠিক আছে, যেমন ধরো তোমাকে বলছে যে পি অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো বের করো। আচ্ছা, পি এর ক্ষেত্রে এল এর মান কত দেখলাম আমরা? একটু দেখো তো আগের স্লাইডে। পি এর ক্ষেত্রে এল এর মান দেখছি 1, পি এর ক্ষেত্রে এল এর মান 1। তার মানে কি নেগেটিভ 1 থেকে পজিটিভ 1 পর্যন্ত। ভাইয়া দেখো যে এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, মানে এটার মানের উপর নির্ভর করে এটা, আর এটার মানের উপর নির্ভর করে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার নাম। এটার মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, আর এটার মান হয় -l থেকে +l পর্যন্ত। ঠিক আছে, তো এইটা দিয়ে কি বোঝায় দেখো, আমি পি এর জন্য বের করছি। পি অরবিটালের 3টা উপশক্তি স্তর না, পি এক্স, পি ওয়াই, পি জেড। ভাইয়া আমি যদি ডি এর জন্য বের করতাম, ডি এর জন্য এল হইল 2, এল এর মান 2, এল এর মান এখানে L1, L1 আর এইগুলো হইল এম এর মান। এল এর মান হইল 2 ডি এর জন্য, তাহলে এম এর মান কি হবে? এম এর মান হবে -2, -1, 0, +1, +2। এই যে 5টা উপশক্তি স্তর ডিনোট করে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এফ এর ক্ষেত্রে 7টা থাকে, যায় না কোনো লাভ নাই, আপাতত জানার দরকার নাই। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ হলো উপশক্তি স্তর সংখ্যা নির্দেশ করে। উপশক্তি স্তর আবার অনেক জায়গায় অরবিটালের উপশক্তি স্তর একসাথে গুলায় ফেলে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। উপশক্তি স্তর সংখ্যা নির্দেশ করে। তো আমরা 3টা কোয়ান্টাম সংখ্যা দেখলাম। 3টা কোয়ান্টাম সংখ্যা দেখার পর আমরা লাস্ট কোয়ান্টাম সংখ্যা দেখব, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি? স্পিন হইল 2টা, বুঝছো? এস হইতে পারে হয় পজিটিভ হাফ, হয় নেগেটিভ হাফ। মানে একটা ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে হয় এই দিকে থাকতে পারে, না হয় এই দিকে থাকতে পারে। এই দিকে ঘুরলে, এই দিক বরাবর থাকলে তারে আমি ধরে নিতেছি বাই ডিফল্ট পজিটিভ হাফ। ধরো এই দিকে থাকলে ধরে নিতেছি নেগেটিভ হাফ। কথা বোঝা যায় যে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন একটা অরবিটালে 2টা ইলেকট্রনের স্পিন +1/2 আর -1/2 হইতে পারে। একটু একটা জিনিস খেয়াল রাখবা,
একই অরবিটালে একই স্পিনের দুটি ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আছে, আসলে এদিকে ঘুরাইতে চাবে আর এদিকে ঘুরাতে চাবে, আসলে নিট ঘূর্ণন বা লব্ধি কোনো ঘূর্ণন থাকবে না, আর একই স্পিনের হইলে দুজনে একই দিকে ঘুরায় ফেলবে। ঠিক আছে, এই জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমার জাস্ট জানার বিষয় হলো প্লাস হাফ আর মাইনাস হাফ হইতে পারে, আর একই অরবিটালে দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারবে না। আচ্ছা, আমরা এবার যদি একটা জিনিস দেখি যে কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি, আমাদের এরকম কোশ্চেন আসে অনেক, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি বাস্তব, কোন সেটটি অনুমোদিত। আমাকে এখানে বলছে যে n = 2, এল এর মান কি, এল এর মান 1 বলছে, এখানে এল এর মান কি হইতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, হ্যাঁ হইতে পারে। এম এর মান 0, এম এর মান কি হইতে পারে -l থেকে +l পর্যন্ত হইতে পারে, এটাও চলে, প্লাস হাফ এটাও চলে, তার মানে এটা রাইট। ঠিক আছে, আমি যদি আরো কিছু বলি, যেমন ধরো যে m = এখানে দিয়ে দিল 3 দিয়ে দিবে, l এর চেয়ে বড় দিয়ে দিবে, এটা হবে না, অপশনে থাকবে। তারপরে ধরো n = 3 দিল, l = 1 দিল, m = -2 দিয়ে দিল, হবে না, হবে না। তারপরে নাম্বার, এইখানে অনেক সময় স্পিন সব কিছু ঠিক রাখে, 3 m = 0, m আগে লিখলাম ধরো 1, স্পিন s দিয়ে দিল +1, এরকম অপশন থাকবে, হবে না। ঠিক আছে, তোমরা একটু এই জিনিসগুলো চেক করতে করতে যাবা, এই এমসিকিউটা অনেক বেশি আছে যে কোন সেটটা সম্ভব। ঠিক আছে, কোন সেটটা সম্ভব। আর একটা জিনিস আসে যে কোন অরবিটালটি সম্ভব। ঠিক আছে, কোন অরবিটাল সম্ভব, মনে রাখবা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত অরবিটাল হবে, অরবিটাল বা উপশক্তি স্তর, একই যেই বইয়ে যেভাবে লেখা আছে, উপশক্তি স্তর ততটি। দেখো এস পি ডি এফ চারটা, হ্যাঁ, তো আমাকে যদি বলে 1p সম্ভব, আচ্ছা দেখো 1 উপশক্তি স্তর থাকবে এর একটা, আমি কি বলছি n এর মান যত অরবিটাল বা উপশক্তি স্তর ততটি, এর উপশক্তি স্তর থাকবে একটা, 1s সম্ভব কিন্তু 1p সম্ভব না। 2d 2 কি 2 এর জন্য থাকবে প্রধান শক্তি n এর মান 2, তার মানে এর অরবিটাল থাকবে দুইটা, s আর p, 2d সম্ভব না। 3f এর প্রধান শক্তি স্তর কত 3 নাম্বার, তার মানে এর অরবিটাল থাকবে তিনটা, s p d, এর f সম্ভব না। ঠিক আছে, এই কোশ্চেন আর এই কোশ্চেন, এই দুই এমসিকিউ এই চ্যাপ্টার থেকে একদম হট টপিক, এই জিনিসটা ভালো করে একদম দেখে নিবা। আচ্ছা, তারপরে আমাদের পাউলির বর্জন নীতি আছে, পাউলির বর্জন নীতি আমরা দেখব। পাউলির বর্জন নীতি আমাদেরকে বলে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে না। একটি পরমাণুর নাম্বার দিয়ে মনে রাখবা যদি মনে না থাকে, একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। এটা আমাদের পাউলির বর্জন নীতি আমাদেরকে বলে যে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রন, শুরুরটা শেষেরটা মাঝেরটা পরেরটা, যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।
আচ্ছা, আমরা এবার পাউলির বর্জন নীতি রিলেটেড কিছু ম্যাথ দেখব। আমাদেরকে বলা হয়েছে ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রন দ্বয়ের ক্ষেত্রে পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রনটা কই আছে? ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রন দুইটা এখানে আছে। ম্যাগনেসিয়ামের 3s1 ইলেকট্রন আর 3s2 ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের জন্য যদি আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা দেখি, n l m s। আচ্ছা, এইটা আমরা যদি হুন্ডের নীতি অনুযায়ী এইরকম বক্স করে দেখি, ইলেকট্রনগুলাকে আমরা এইভাবে বিন্যাস করি না, একটা উপর একটা নিচে, উপরে নিচে উপরে নিচে, আর এইটাকে এইভাবে। আচ্ছা, এই 3s1 এর ক্ষেত্রে n এর মান 3, l এর মান মানে s, l এর মান 0, আর m এর মান l এর মান যদি 0 হয় m এর মানও 0 হবে, কিন্তু এর স্পিন আমরা ধরে নেই পজিটিভ হাফ, শুরুটা আমরা পজিটিভ হাফ ধরে নেই। ঠিক সেম ভাবে 3s2 এর ক্ষেত্রেও n3 l0 m0, দেখো তিনটা কিন্তু মিলে গেছে, কিন্তু এই লাস্টেরটা মিলবে না। মানে পাউলি বলতেছে যে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একসাথে মিলবে না। মিললে তিনটা মিলতে পারে, দুইটা মিলতে পারে, একটা মিলতে পারে, কিন্তু চারটা একই সাথে চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারবে না। আমরা আরো কিছু উদাহরণ দেখলে আস্তে আস্তে একটু ক্লিয়ার হব। আমরা দেখি, বলছে সোডিয়ামের প্রথম ও শেষ ইলেকট্রন, এইবার দূরে দূরে ইলেকট্রন পাইছি। সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, এইটার স্পিনটা দেখি, উপর একটা নিচে একটা, আর এইটার স্পিন এইভাবে। আমরা 1s1 হইল এর প্রথম ইলেকট্রন, আর 3s1 হইল এর শেষ ইলেকট্রন। এর জন্য আমরা n l m s এর মান যদি দেখি, 1s1 3s1, n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান প্লাস হাফ, n এর মান 3, l 0 0, এইটাও প্লাস হাফ। এই যে প্রথম শেষ, এটাও প্লাস হাফ। দেখো এই জায়গাও কিন্তু অন্য তিনটা মিলে গেছে। এই যে দেখো, এই যে এইটা বাদে বাকি তিনটা মিলে গেছে, ঠিক আছে? মানে একটা মিলবে না, তুমি মিলাইতে পারবা না, কখনোই একটা মিলাইতে পারবা না। আমরা একটু যদি হুন্ডের নীতি দেখি, হুন্ড কি বলে? হুন্ডের নীতি হুন্ড বলে যে ইলেকট্রনগুলা প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো আগে একটা একটা করে যাবে। হুন্ডের কথাগুলা বুঝো। প্রথমে বলে যে আগে অর্ধপূর্ণ করবে সব ফাঁকা অরবিটালকে, আগে অর্ধপূর্ণ করবে, এবং অর্ধপূর্ণ যে করবে একই স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে, একই স্পিনে সবাই, এই যে প্লাস হাফেই গেছে, সবাই একই স্পিনে যাবে। প্রথমে ইলেকট্রন অর্ধপূর্ণ করবে, প্রথমেই ইলেকট্রন গিয়ে দুইটাকে পূর্ণ করে বাকিগুলাকে খালি করে রাখবে না, দুইটাকে পূর্ণ করে, মানে এই যে এই দুইটাকে পূর্ণ করে বাকিগুলাকে ফাঁকা ফাঁকা রাখবে না, এভাবে করবে না। প্রথমে ইলেকট্রন একটা একটা করে যাবে এবং একই স্পিনে যাবে, এরকমও হবে না। আবার ভাইয়া এটা এই যে
এইটাই ভাবে গেছে, এটাই ভাবে গেছে, এরকমও হবে না। একই স্পিনে যাবে, অর্ধপূর্ণ করবে। এরপর তারপর ফাঁকা, তারপর অর্ধপূর্ণ অরবিটালগুলোকে এইখানে লিখি, অর্ধপূর্ণ অরবিটাল গুলোকে বিপরীত স্পিনে ঢুকে পূর্ণ করবে। এইবার যাবে বিপরীত স্পিনে। এইবার এই যে এতক্ষণ ছিল কি একই স্পিনে অর্ধপূর্ণ করছে, এবার বিপরীত স্পিনে একটা করে পূর্ণ করবে, বিপরীত স্পিনে একটা করে পূর্ণ করবে, বিপরীত স্পিনে একটা করে পূর্ণ করবে। এটাই আমাদেরকে হুন বলে, যে আগে অর্ধপূর্ণ করতে হবে। অর্ধপূর্ণ করতে হইলে একই স্পিনে যাইতে হবে, সবার ভিতরে একই স্পিনে যাইতে হবে। তারপরে একই স্পিনে প্রবেশ করার পরে যদি এক্সট্রা ইলেকট্রন তোমার হাতে থাকে, তখন বিপরীত স্পিনে আস্তে আস্তে একটা একটা করে পূর্ণ করতে থাকো। এটাই আমাদের হুন বলে। আর আমরা ছোটবেলায় শিখছি, এটা এখন শিখা আসলেও এর সময় কিনা তাও একটু দেখাই দিই, কেউ যদি ভুলে যাও। আউফবাউ নীতি, এই আউফবাউ শব্দের অর্থ বিল্ডিং আপ। এই জিনিসটা আসে এমসিকিউতে, ঠিক আছে। আউফবাউ কি বলে, যে ইলেকট্রন আগে নিম্ন শক্তির স্তরে যাবে। ইলেকট্রনের শক্তি মাপে কিভাবে, ইলেকট্রন এর অরবিটালের শক্তির স্তরে না, অরবিটালে যাবে। ইলেকট্রনের অরবিটালের শক্তি কিভাবে, n+l দিয়ে মাপে। আচ্ছা, এইটা প্যারা না, প্যারা হইল এই যে 2p আর 3s, 4p 5s, এদের দেখো শক্তি সমান। এই যে 2 + 1 3, আবার এর 2 + 1, সরি এর 3 + 0, এটারও 4 + 1 5 + 0, এদের সমান। তাহলে এদের কার আগে যাবে, শর্টকাট একদম, যার কোয়ান্টাম নাম্বার, যার প্রধান কোয়ান্টাম নাম্বার ছোট, যার n ছোট, তার মধ্যে আগে যাবে। যার n ছোট তার মধ্যে আগে যাবে। এটার মধ্যে আগে যাবে কিন্তু শক্তি এর কম, এটার মধ্যে আগে যাবে কিন্তু শক্তি এর কম। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। সবগুলা নীতি বোঝানোর চেষ্টা করলাম। এর বাইরে আরো দুইটা নীতি তোমরা একটু বই থেকে পারলে দেখবা, এক্সট্রা সময় থাকলে। একটা হলো শ্রোডিঞ্জারের সমীকরণ বা নীতি। এই জায়গায় তোমরা খালি সাইয়ের তাৎপর্যটা পড়বা, সাইয়ের তাৎপর্য, আর কিছু দেখা লাগবে না। আর হাইজেনবার্গের, এটা তো আমি ওই যে ডি ব্রগলির তরঙ্গ তত্ত্ব পড়ানোর সময় কিছুটা বলছি। তারপর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ কি বলছে, একটা কোনো কিছুর তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম একই সাথে ব্যাখ্যা করা যায় না। সে বলছে যে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম একই সাথে তুমি ব্যাখ্যা করতে পারবা না। তরঙ্গ ধর্ম বেশি ব্যাখ্যা করতে পারলে বা তরঙ্গ ধর্ম বাড়লে কণা ধর্ম কমবে, তরঙ্গ ধর্ম কমলে কণা ধর্ম বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা এটারে অনেকে এভাবেও বলে যে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ একই সাথে অ্যাকুরেটলি
জানা যায় না। অবস্থান অ্যাকুরেটলি জানতে গেলে তুমি ভরবেগের অনিশ্চয়তায় পড়বা, আর ভরবেগ অ্যাকুরেটলি জানতে গেলে তুমি অবস্থানের অনিশ্চয়তায় পড়বা। এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এই চ্যাপ্টারের একটা পোর্শন আমরা শেষ করছি। আমরা শুরু করছি বোর মডেলের ম্যাথমেটিক্যাল প্রুফ থেকে। এর আগে থিওরি কি আছে? এর আগে থিওরি আছে তোমার রাদারফোর্ড মডেল, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এর স্বীকার্য পড়বা, এর তুমি এই সীমাবদ্ধতাগুলা পড়বা। তারপরে কি আছে তোমার বোর মডেলের স্বীকার্য, বোর মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড বোর মডেল পড়ার পর আমরা পাউলির মডেল পড়ছি, পাউলির স্বীকার্য পড়ছি, আমরা আউফবাউ পড়ছি, আমরা শ্রোডিঞ্জারের হালকা দেখলাম, আমরা হাইজেনবার্গ দেখছি, আমরা ডি ব্রগলি দেখছি। ঠিক আছে, আমরা মোটামুটি সবগুলা টাচ করার চেষ্টা করছি। তুমি বই পড়ো আর এইখান থেকে ম্যাথের টাইপগুলা দেখো, এখান থেকে ম্যাথ সলভিংয়ের টাইপগুলা দেখাও, এবং এই টাইপের অনেক ম্যাথ তুমি বইয়ে পাবা। এই সেম টাইপের ম্যাথগুলা করো, বা একটু ঘুরায় ফিরাই দিছে, একটু ডিফিকাল্টিস বাড়ায় কমাই দিছে, সেই ম্যাথগুলা ট্রাই করো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো সহজ হবে। ম্যাথ আসলে প্র্যাকটিসের ব্যাপার। সূত্র আমারও এখনো ভুল হয়, একদম আমি এটা ফ্র্যাঙ্কলি বলতে পারি যে আমারও এখনো সূত্র ভুল হয়। তো তোমাদের ভুল হওয়া আরও স্বাভাবিক। ঠিক আছে, সূত্রগুলো বারবার একটু মনে করার চেষ্টা করো, সূত্রগুলো বারবার লেখার চেষ্টা করো। তারপর কনস্ট্যান্টের মান, এই চ্যাপ্টারে ঝামেলার তিনটা জিনিস আমি বের করছি। একটা হলো সূত্র। সূত্রের মধ্যে আর কারো ঝামেলা নাই, খালি ওই যে ভি আর ই এর সূত্রগুলা, এই একটা ঝামেলার জিনিস। আর একটা ঝামেলার জিনিস একক, এইটা তোমাদের আমি কমানোর চেষ্টা করছি, এককের ঝামেলা, কোন একক কখন বসবে। আর একটা লাস্ট ঝামেলা হইল, সেটা হইল তোমার সূত্র রিলেটেড প্রবলেমগুলা, একক রিলেটেড প্রবলেমগুলা। আর লাস্ট একটা ঝামেলা হইল আমরা দ্রাব্যতায় করতে গেলে পাবো আয়নের সমস্যাগুলা, আয়ন রিলেটেড ওই সমস্যাগুলা পাবো। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে আর ওই রকম সমস্যা নাই। তোমরা একক রিলেটেড জিনিসগুলা, ক্যালকুলেশন রিলেটেড জিনিসগুলা একটু ক্লিয়ার করে ফেলো, তাহলে এই চ্যাপ্টারে আশা করি আর সমস্যা থাকবে না। আর ম্যাথমেটিক্যাল কোর্স যেহেতু এটা, তোমরা নিজেরাও ম্যাথ প্রচুর প্র্যাকটিস করো। এখানেও এই কোর্সে তোমাদেরকে এনাফ অ্যামাউন্টের ম্যাথ প্র্যাকটিস করায় দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এইটা এর মানে এই না যে এখান থেকে সবকিছু কোশ্চেন আসবে। তোমারও নিজের এর পাশাপাশি এই টাইপের ম্যাথগুলা একটু ডিফিকাল্টিস বাড়ায়া কমায়া নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে।